ওকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আমরা ফ্রিকশন করছিলাম, তো ফ্রিকশনের যেটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা আমরা আলোচনা করেছি, যেখানে আমরা ফ্রিকশনের লগুলো ডিসকাস করেছিলাম এবং ইনক্লাইন প্লেনে কোনো অবজেক্ট যখন স্লাইড করে নিচে পড়ে তখন কত অ্যাক্সেলারেশন নিয়ে নিচে পড়ে, বা যদি কোনো অবজেক্ট ইনক্লাইন প্লেন বরাবর ঠেলে দেওয়া হয় তাহলে কত মন্দন নিয়ে উপরে উঠবে। এই রাশিমালাগুলো আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারের শেষ অংশটুকু ডিসকাস করব। তো এই অংশে ফার্স্ট যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে নাম্বার 1, মিনিমাম ফোর্স required to move a body along a horizontal rough surface। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ধরো একটা হরাইজন্টাল রাফ সারফেস আছে, ধরো এটা এরকম, ধরো ফ্লোর, এই ফ্লোরের উপরে ধরো এটা একটা বক্স আছে। এবার এই বক্সটাকে এই অ্যালং দ্য ফ্লোর মুভ করাতে হবে। এই সারফেসটা, এই যে ব্লক এবং সারফেস অর্থাৎ ফ্লোর, এদের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করবে, অর্থাৎ ঘর্ষণ আছে, এটা স্মুথ সারফেস নয়। ধরো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এই দুই তলের মধ্যে। এবার এই বক্সটাকে বা এই ব্লকটাকে যাই বলো, এই ব্লকটাকে এই তল বরাবর গতিশীল করতে মিনিমাম কত বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমত দেখি যে এর উপরে কোন কোন দিকে কি কি বল আছে। ফার্স্ট, এর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করছে, তলের প্রতিক্রিয়া আর খাড়া উপর দিকে ক্রিয়া করছে। আর আমরা যদি ওকে এই বরাবর অর্থাৎ রাইট সাইডে গতিশীল করতে চেষ্টা করি, রাইট সাইডে গতিশীল করার জন্য আমরা কি করতে পারি? ধরো আমরা এইভাবে একটা বল প্রয়োগ করলাম, বাহ্যিক বল এফ, যেটা কিনা অনুভূমিক দিকের সাথে আলফা কোণে আনত। এই বলের দিকটা এইভাবে বল প্রয়োগ করলাম। আমরা আলফার মান জানি না, আমরা বের করব যে আলফার মান কত হলে পরে এফটা মিনিমাম হবে। তো আমরা ধরে নিলাম যে আলফা কোণে বল প্রয়োগ করলাম। আলফার মান আমরা 0 আসতে পারে, 90 ডিগ্রি আসতে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো ভ্যালু আসতে পারে, সেটা পরে দেখব। তো আমরা এখন আপাতত ধরলাম যে আলফা কোণে বল প্রয়োগ করলাম। তাহলে আলফা কোণে যদি বল প্রয়োগ করি এইদিকে, তাহলে এই বলের একটা উপাংশ এইদিকে আসবে, হুইচ ইজ এফ কস আলফা, আর একটা উপাংশ এইদিকে যাবে, হুইচ ইজ এফ সাইন আলফা। তাহলে আলটিমেটলি ওকে গতিশীল করতে গেলে গতিশীল করবে কোন বলটা? এই এফ কস আলফা। সুতরাং ঘর্ষণ বল এর বিপরীতে ক্রিয়া করবে, তো এইদিকে ক্রিয়া করবে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু মিউ আর। তো এই হচ্ছে এই বস্তুটির উপর ক্রিয়াশীল বিভিন্ন বলগুলি আমরা দেখালাম। এবার যদি বস্তুটিকে এই তল বরাবর গতিশীল হতে হয়, তাহলে এফ কস আলফা শুড বি ইকুয়াল টু এফ, অ্যাটলিস্ট এফ কস আলফার মান এফ এর সমান হতে হবে অথবা বড় হতে হবে, তাই না? তো আমরা সমান ধরে করি। যেহেতু এই বরাবর ওর কোনো ত্বরণ মন্দন নেই, তাহলে আমরা লিখতে পারি আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি। আর এই দিকে গতিশীল করব আমি, তো গতিশীল করতে গেলে আমার শর্ত হচ্ছে এফ কস আলফা শুড বি ইকুয়াল টু এফ হুইচ ইজ ইকুয়াল টু মিউ আর। এবার এই যে আর নর্মাল রিয়াকশন ফোর্স, এটা আমরা প্রথম সমীকরণ থেকে বের করে বসিয়ে দিই। এখানে কত হবে? এমজি মাইনাস এফ সাইন আলফা, আর এর মানটা বসিয়ে দিলাম। আমরা বের করব এফ।
তো এফগুলোকে এক পাশে আনো, নিয়ে কমন নাও, তাহলে এই পাশে হবে এফ কস আলফা প্লাস মিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু মিউ এম জি। তাহলে এফ এর রাশিমালা দাঁড়ালো মিউ এম জি ডিভাইডেড বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা। তো এটা হচ্ছে আমাদের জেনারেল এফ এর রাশিমালা, অর্থাৎ এই বল প্রয়োগ করলে আমরা গতিশীল করতে পারবো। আমরা জানতে চাই যে এফ এর মিনিমাম মান কত। তো দেখো এফ যে রাশিমালাটা আমরা পেলাম এফ এর, সেই রাশিমালাতে কিন্তু একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝবে এই রাশিমালাটা কিন্তু আলফার উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই বলটা যদি আমি এই ডিরেকশানে প্রয়োগ করি তাহলে একরকম হবে, এই ডিরেকশানে একরকম, এই ডিরেকশানে একরকম, বিভিন্ন ডিরেকশানে কিন্তু এফ এর মান চেঞ্জ হবে। আমরা জানতে চাই যে কোন ডিরেকশানে বল প্রয়োগ করলে মিনিমাম বল প্রয়োগ করে ওকে গতিশীল করা যাবে, অর্থাৎ এফ এর মিনিমাম মান জানতে চাই। ফর দ্যাট আলফার মান কত সেটা আগে আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা লিখতে পারি যে এফ উইল বি মিনিমাম when df d alpha is equal to 0। এই বিষয়টা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে এই মুহূর্তে, যেহেতু তোমরা ক্লাস 11-এ পড়ছো। তবে আমরা মানে শুরুতে যে ম্যাথমেটিক্যাল টুলস বলে দুটো ডিসকাশন হয়েছিল, দুটো লেকচার, সেখানে কিন্তু আমি এটা আলোচনা করেছি যে কোনো ফাংশন ওয়াই যে বিন্দুতে ম্যাক্সিমাম বা মিনিমাম হয় সেই বিন্দুতে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়। তো সেই নীতিটাকে কিন্তু আমরা প্রয়োগ করলাম। দেখা যাক এবার ডিএফ ডি আলফা কত হয়। ডি আলফা অফ মিউ এম জি ডিভাইডেড বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু 0। এটাকে এরকম লিখতে পারো ইচ্ছা করলে, ডি আলফা অফ মিউ এম জি ইন্টু cos alpha plus mu sin alpha whole to the power -1 equal to 0। এবার এটাকে লিখতে পারো ডি আলফা করে দিই, মিউ এম জি কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ করলে হবে মাইনাস cos alpha প্লাস মিউ সাইন আলফা হোল টু দি পাওয়ার -2 ইন্টু আবার এটার আবার ভেতরেরটা ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন আলফা প্লাস মিউ কস আলফা ইজ ইকুয়াল টু 0। সো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে উপরে মিউ এম জি ইন্টু মিউ কস আলফা মাইনাস সাইন আলফা বাই মাইনাস cos alpha plus mu sin alpha whole square is equal to 0। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে গেলাম। এই মাইনাসটা তুমি এখন লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ ডান দিকে 0 আছে, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও এই মাইনাসটা থাকবে না, লিখলেও কোনো ক্ষতি নেই। মিউ এম জি চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে মিউ cos alpha is equal to sin alpha। এটাকে লিখতে পারো tan alpha equal to mu or alpha equal to tan inverse mu। তাহলে আমরা কন্ডিশন কিন্তু পেয়ে গেলাম যে f কখন সর্বনিম্ন হবে। f সর্বনিম্ন হবে যদি আলফা tan inverse mu হয়। তাহলে কত কোণে আমাকে বল প্রয়োগ করতে হবে? tan inverse mu কোণে। বোঝা গেল? তাহলে দেখা যাক এবার সর্বনিম্ন বলের মানটা কত, এখানে বের করি। therefore f min is equal to কত হবে? f এর যে ফর্মুলা ছিল আমাদের মিউ এম জি ডিভাইডেড বাই cos আলফা প্লাস মিউ সাইন আলফা। মিউ এর জায়গায় কত বসাবে? আমরা শর্ত পেয়ে গেছি, মিউ এর জায়গায় আমাকে বসাতে হবে tan আলফা ইন্টু সাইন আলফা। তো এটা হবে
মিউ এম জি ইন্টু কস আলফা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। ট্যান আলফাকে ভেঙে দাও, সাইন আলফা বাই কস আলফা, তারপরে লসাগু করে কস আলফাটা উপরে নিয়ে আসো, দেখো এটাই হবে। সো নিচে 1 হয়ে গেল, তাহলে এটা মিউ এম জি ইন্টু কস আলফা। মিউ এম জি ইন্টু কস আলফাকে তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারো মিউ এম জি বাই সেক আলফা, তাই না? সো ইট উইল বি মিউ এম জি ডিভাইডেড বাই মিউ এম জি ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে মিউ স্কোয়ার। ওকে, তো আমার পেপারটা একটু ফিল্ড অফ ভিউয়ের বাইরে চলে গেছিলো, এখন দেখে নাও ঠিকঠাক মতো। এই যে এফ মিন আমরা বের করতে যাচ্ছি, এফ মিন বের করব। আমরা শর্ত পেয়ে গেছি। এফ মিনের শর্ত কি? এফ মিনের শর্ত হচ্ছে ট্যান আলফা ইকুয়াল টু মিউ অথবা আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, এই কোণে বলটা প্রয়োগ করতে হবে। তো এই শর্তটা এখানে পুট করে দাও। এফ এর ফর্মুলা, এই যে এফ এর ফর্মুলা আমাদের এটা ছিল, এই ফর্মুলাতে মিউ এর জায়গায় ট্যান আলফা বসিয়ে দিলাম। ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা বসালাম, লসাগু করলাম, কস আলফা উপরে আসলো, নিচে 1 হয়ে গেল, এটা আসলো মিউ এম জি কস আলফা। কস আলফাকে 1 বাই সেক আলফা লিখলাম, সেক আলফা মানে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে 1 প্লাস মিউ স্কোয়ার, রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর এফ মিন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে এটা, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্টপ এ বডি ফ্রম স্লাইডিং ডাউন অ্যান ইনক্লাইন্ড রাফ সারফেস। তো এটা হচ্ছে বিষয়টা কি, ধরো এরকম একটা নততল আছে, এই নততলের নতি থিটা, এবং ধরো থিটা ইজ গ্রেটার দ্যান ফাই, তার মানে নততলের নতি স্থিতিকোণের তুলনায় বেশি ফর এ বডি। ধরো একটা বডি আছে এখানে, ধরো এটা একটা ব্লক, এই বডি বা ব্লক আর এই নততল, এর সাপেক্ষে এই নততলের স্থিতিকোণ যদি ফাই হয়, এই নততলের নতি কিন্তু তার তুলনায় বেশি আছে। তাহলে কী হবে, এই বডিটাকে এখানে রাখলে অবভিয়াসলি ও স্লাইড ডাউন করবে, অর্থাৎ নিচের দিকে স্লিপ করে পড়ে যাবে। আমাদের এই বডিটাকে আটকাতে হবে, পড়া থেকে জাস্ট আটকাতে হবে। তার জন্য কত মিনিমাম বল লাগবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো এর উপরে ক্রিয়াশীল বিভিন্ন বলগুলো যদি আমরা আঁকি, এই হচ্ছে তোমার এমজি, এই হচ্ছে তোমার আর, যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে ঘর্ষণ বল এই দিকে ক্রিয়া করবে, এফ, এই তিনটা বল অলরেডি আছে। এছাড়া আমি একে আটকানোর জন্য ধরো এইদিকে প্রয়োগ করলাম বল এফ, এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, যেটা কিনা নততলের সঙ্গে আলফা কোণে প্রয়োগ করা হলো। এবার এই সব বলগুলোকে দুটো অক্ষে নিয়ে চলে আসি, একটা হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন। এমজিকে আগে ভাগ করি, এটা থিটা, এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা, এটা জানো তোমরা কি হয় নততলে। আর এই যে এক্সটার্নাল ফোর্স এফ, এটাকে ভাগ করব দুটো উপাংশে, নততল বরাবর ওর উপাংশ হবে এফ কস আলফা, আর লম্ব দিকে হবে এফ সাইন আলফা। তো এই হচ্ছে সমস্ত বলগুলো, সব বলগুলোকে আমি ভেঙে দুটো দিকে নিয়ে আসলাম, একটা হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন, একটা হচ্ছে এই ডিরেকশানে আরেকটা এই ডিরেকশানে। কাজেই এখন আর এমজি এবং এফ এরা কিন্তু নেই। কেন নেই? কারণ এদেরকে ভেঙে আমি দুটো দুটো করে টুকরো করে ফেলেছি। এটাও দুটো টুকরো হয়ে গেছে, এই যে এমজি সাইন থিটা, এমজি কস থিটা, এটাও দুটো টুকরো হয়ে গেছে, এই যে এফ সাইন আলফা, এফ কস আলফা। এবার দেখো, যেহেতু বস্তুটি সাম্যাবস্থায় থাকবে নততলের উপরে, ওকে আমাকে আটকে রাখতে হবে, দ্যাট মিন্স ও ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে সাম্যাবস্থার শর্ত কি? সাম্যাবস্থার শর্ত হচ্ছে নেট ফোর্স 0। তাহলে অ্যালং দ্য ইনক্লাইন প্লেনও নেট ফোর্স 0, পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেনও নেট ফোর্স 0। এটাকে এক্স অক্ষ ধরো, এটাকে ওয়াই অক্ষ ধরো, তাহলে সামেশন অফ এফ এক্সও 0, সামেশন অফ এফ ওয়াইও 0, তাই না? কোন শর্তে সেটা হবে? তো আমরা লিখি, ইকুয়েশন লিখি। অ্যালং দ্য ওয়াই যদি লেখো তাহলে কি লিখবে? আর প্লাস এফ সাইন আলফা, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী দুটো বল, শুড বি ইকুয়াল টু এমজি কস থিটা, এটা নিম্নমুখী বল। তা নাহলে তো আর নেট ফোর্স 0 হবে না অ্যালং দিস ডিরেকশন। নেট ফোর্স 0 কীভাবে হবে? উপরের দিকের বল আর নিচের দিকের বল সমান। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1।
অ্যান্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন এটাকে আমি লিখতে পারি এফ প্লাস এফ কস আলফা, এফ মানে ঘর্ষণ বল প্লাস এফ কস আলফা, এটা হচ্ছে ওই দিকে উপরের দিকে, শুড বি ইকুয়াল টু mg সাইন থিটা, তা না হলে কিন্তু স্লাইড করবে। তো এই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন আমার। এবার এই ইকুয়েশন দুটোকে সলভ করে আমাকে এফ এর মান বের করতে হবে। তার জন্য আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে এইভাবে লিখি, এফ মানে কি মিউ আর, সো মিউ আর প্লাস এফ কস আলফা ইকুয়াল টু mg সাইন থিটা। এবার এই 1 আর হচ্ছে এই যে 2 এর এ নাম্বার বলো, এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এটাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করলে হবে মিউ আর প্লাস মিউ এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু মিউ mg কস থিটা। আর এটা যেরকম আছে সেরকমই লেখো, মিউ আর প্লাস এফ কস আলফা ইকুয়াল টু mg সাইন থিটা। সাবট্রাক্ট করে দাও, মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো ক্যান্সেল, তাহলে এখানে তোমার থাকছে এফ যদি কমন নিয়ে নাও তাহলে মিউ সাইন আলফা মাইনাস কস আলফা, আর এখানে থাকছে mg যদি কমন নাও মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এফ কত হবে, এখানে চলে আসি, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে mg ইন্টু মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই মিউ সাইন আলফা মাইনাস কস আলফা। এটা আসলো এফ এর জেনারেল ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে আমরা একটু অন্যভাবে লিখি, মিউকে ট্যান ল্যামডা লিখি, ল্যামডা মানে ঘর্ষণ কোণ, তাহলে ট্যান ল্যামডা কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ট্যান ল্যামডা সাইন আলফা মাইনাস কস আলফা। আচ্ছা, ট্যান ল্যামডাকে যদি সাইন ল্যামডা বাই কস ল্যামডা লেখা যায় এবং লসাগু করা যায়, তাহলে উপরে হবে সাইন ল্যামডা কস থিটা মাইনাস কস ল্যামডা সাইন থিটা বাই, এখানে হবে সাইন ল্যামডা সাইন আলফা মাইনাস কস ল্যামডা কস আলফা। এবার একটা কাজ করি, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে mg ইন্টু সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা সাইন ল্যামডা, আর নিচে হয়ে যাবে তোমার কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা। তো সূত্র বলো কি হয় এদের সূত্র, ইকুয়াল টু mg ইন্টু ওপরে হবে সাইন এ মাইনাস বি মানে থিটা মাইনাস ল্যামডা, আর নিচে হবে কস এ প্লাস বি মানে আলফা প্লাস ল্যামডা। সো এইটা হচ্ছে তোমার এফ এর এক্সপ্রেশন। এই বলটা প্রয়োগ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু বের করতে বলেছে এফ এর মিনিমাম মান, ঠিক আছে? তো মিনিমাম মান বের করতে গেলে কি করব, মিনিমাম মান বের হবে কখন দেখো একটু, এফ উইল বি মিনিমাম when cos alpha plus lambda equal to 1, কারণ এটা তো পুরোপুরি এই মানটা আলফার উপরে ডিপেন্ডেন্ট, বাকিগুলো তো কনস্ট্যান্ট, আলফা নিচে আছে এবং কসের মধ্যে আছে, দেয়ারফর দিস ভ্যালু কস যেহেতু আছে কসের মধ্যে, সুতরাং কস থিটা এটা, তো কস থিটার ম্যাক্সিমাম মান যখন হবে তখন এফ মিনিমাম হবে, ম্যাক্সিমাম মান ইজ 1 অর আলফা ইকুয়াল টু মাইনাস ল্যামডা। সেক্ষেত্রে সেই এফ মিনের ভ্যালু কত হবে, অ্যান্ড এইখানে চলে আসলাম, এফ মিন উইল বি, জাস্ট এটা 1 করে দাও, তার মানে mg ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা।
ওকে, আমাদের থার্ড টপিক যেটা ডিসকাস হয়েছিল সেটাও ইনক্লাইন প্লেন রিলেটেড। সেই প্রবলেমটা কি দেখো, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু পুল এ বডি আপওয়ার্ড অ্যালং এ রাফ ইনক্লাইন প্লেন। তো এটা কি, ধরো এরকম একটা রাফ ইনক্লাইন প্লেন আছে, মানে যেখানে ঘর্ষণ আছে, ধরো এর নতি থিটা, একটা বডি এখানে আছে। তো এই যে বডিটা দেখতে পাচ্ছ, এই বডিটাকে এই ইনক্লাইন প্লেন বরাবর ঠেলে যদি ওপরের দিকে তুলতে হয়, টেনে যদি তুলতে হয়, তাহলে পরে কত মিনিমাম ফোর্স প্রয়োজন, সর্বনিম্ন কত বল প্রয়োগ করে একে ওপরের দিকে তোলা সম্ভব, সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে প্রবলেমটা আগেরটার মতোই হুবহু একরকম, শুধু ফ্রিকশনের ডিরেকশনটা চেঞ্জ হবে। তোমরা গেস করতে পারছো ফ্রিকশনটা কোন দিকে হবে এবার? ফ্রিকশনটা হবে নিচে, আগের বার ফ্রিকশনটা উপরের দিকে ছিল। বাকি ফোর্সগুলো একই হবে। এই হচ্ছে তোমার এমজি, এই হচ্ছে তোমার আর, তারপর আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এই দিকে, এবার কিন্তু আমি টেনে তুলব, সেই জন্য এই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এই দিকে। দিস ইজ দ্য ডিরেকশন অফ ফ্রিকশন। এবার সমস্ত ফোর্সগুলোকে দুটো দিকে নিয়ে আসি। তো এই ক্ষেত্রে কাকে কাকে বিভাজন করতে হবে দেখো, ওই আগের মতোই এফকে আর এমজিকে করি। এই হচ্ছে এমজি কস থিটা, এইদিকে তো সব সময় এনজি সাইন থিটা হবেই, থাকেই এটা। এইদিকে যদি আলফা কোণে বল প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এটা এফ কস আলফা, আর আরের দিকে আছে এফ সাইন আলফা। এই হচ্ছে বলগুলো। এবার ওই আগের মতোই ইকুইলিব্রিয়ামের কন্ডিশন লেখো। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? দুটো ইকুয়েশন, একটা অ্যালং এক্স, একটা অ্যালং ওয়াই, একটা অ্যালং দ্য প্লেন, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কি হবে? আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। আর অ্যালং দ্য প্লেন যেটা হবে সেটা হবে হচ্ছে এফ প্লাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ কস আলফা। এবার এই দুটোকে সলভ করতে হবে। তো এই যে এফ, এই এফটাকে মিউ আর লেখো, তাহলে মিউ আর প্লাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ কস আলফা। এই হচ্ছে দুটো ইকুয়েশন। এই যে একটা, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এবার আগের মতো করে সলভ করতে হবে। সলভ করলে যে রেজাল্টটা হবে সেটা আমি সরাসরি লিখে দিচ্ছি, কারণ এটা সলভটা একদম একই রকম, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, তো অন সলভিং উই গেট এফ ইকুয়াল টু, এফের যে জেনারেল ফর্মুলাটি আসবে সেটা হবে এমজি ইন্টু সাইন থিটা প্লাস ল্যামডা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস ল্যামডা। আবার ঠিক আগের মতো করে মিনিমামের কন্ডিশন বের করো। এফ উইল বি এফ মিন when cos alpha minus lambda equal to 1 or alpha equal to lambda, because this should be 0, and f mean equal to mg into sin theta plus lambda। এটা হচ্ছে f mean এর। এই বলটা প্রয়োগ করে আমরা কিন্তু বস্তুকে নততল বরাবর ঊর্ধ্বমুখে গতিশীল করতে পারবো। দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড ফোর্স। এর থেকে বেশি বল যদি প্রয়োগ করো তাহলে পরে কি হবে? তাহলে পরে ত্বরণ সহ উপরে উঠবে। যদি এই বলটা প্রয়োগ করো তাহলে সমবেগে উপরে উঠবে, ত্বরণ থাকবে না কিন্তু ওঠানো যাবে উপরে, সমবেগে ওঠানো যাবে। ক্লিয়ার? তো এই ছিল 3টা টপিক। কি কি করলাম আমরা আর একটু বলি, সামারি করি। ফার্স্ট যেটা করলাম সেটা ছিল হচ্ছে একটা হরাইজন্টাল সারফেস, অনুভূমিক তল। সেই অনুভূমিক তলেই যে এই অনুভূমিক তলে একটা বস্তুকে তল বরাবর গতিশীল করতে মিনিমাম কত বল প্রয়োজন সেটা আমরা বের করেছি। তার ফর্মুলা এসছে এইটা, which is mu mg by √1 plus mu square, √1 plus mu square। সেকেন্ড যেটা করলাম সেটা কি? সেটা হচ্ছে নততল, অমসৃণ নততল অবশ্যই। তো এই অমসৃণ নততল বরাবর একটা বস্তু পড়ে যাচ্ছে, তার পড়ে যাওয়াটা আটকানোর জন্য কত মিনিমাম ফোর্স দরকার। আমি জাস্ট পড়ে যাওয়াটাকে আটকাতে চাই, উপরে তুলতে চাই না। জাস্ট ও স্লাইড করে নিচে নেমে যাচ্ছে, বিকজ থিটা ইজ গ্রেটার দ্যান ফাই, আমি ওটাকে আটকাতে চাই। তো আটকাতে গেলে যে বলটা মিনিমাম বলটা দরকার সেটা এটা, এফ মিন ইকুয়াল টু এমজি ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা, হোয়ার ল্যামডা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা হচ্ছে ঘর্ষণ কোণ।
ঘর্ষণ কোণ মানে যার সাথে মিউ এর সম্পর্ক হচ্ছে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, এটা আমরা আগের দিন করেছি, তো সেইটা এটা সেই কোণটা। আর থার্ড যেটা করলাম আমরা, এটাও নততল সংক্রান্ত, এটা হচ্ছে নততলের উপরে একটা বস্তু আছে, এটাকে আমি যদি ওপর দিকে তুলতে চাই, সো হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড ফোর্স, নততল বরাবর উপর দিকে তুলতে গেলে কত মিনিমাম বল প্রয়োজন হবে, ত্বরণ ছাড়া তুলব, তো মিনিমাম বল যেটা লাগবে সেটা দেখলাম এটা, এফ মিন ইকুয়াল টু এম জি ইন্টু সাইন থিটা প্লাস ল্যামডা। ওকে, তো এই ছিল তিনটে টপিক যেটা ডিসকাস হয়েছিল আগের দিন। এছাড়া আমি আরও কিছু জিনিস ছোট ছোট জিনিস বলেছিলাম, তো সেগুলোও একটু বলি। ওকে, দেখো সাম টাইপিক্যাল কোশ্চেন্স বা প্রবলেমসও বলতে পারো, যেগুলো তোমরা অঙ্কের মধ্যে পাবে, এই ধরনের কনসেপ্ট মানে প্রয়োজন হবে এই কনসেপ্টগুলো। নাম্বার 1, স্টপিং ডিস্টেন্স বের করা। স্টপিং ডিস্টেন্স অ্যান্ড টাইম। বিষয়টা কি, ধরো একটা বস্তু, একটা গাড়ি, ধরো একটা গাড়ি কিছু একটা বেগ নিয়ে, ধরো ইউ বেগ নিয়ে অমসৃণ রাস্তা দিয়ে চলছে, অনুভূমিক রাস্তা দিয়ে, ফ্ল্যাট রাস্তা, সমতল রাস্তা। হ্যাঁ, এবার যদি হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা জানি যে গাড়িটা কিছু দূর গিয়ে থেমে যায়। কেন থামে, তার আগে বুঝতে হবে যে ইঞ্জিনটা চালু রাখতে হয় কেন। গাড়িকে সমবেগে চালাতে হলেও কিন্তু, ধরো এই ইউ ইকুয়াল টু যদি 40 কিলোমিটার পার আওয়ার হয়, তো 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি গাড়ি চালাতে হয় সমতল স্ট্রেইট রাস্তা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু নিউটনের সূত্র অনুসারে ওর ত্বরণ কত, 0। দেয়ারফর দেয়ার শুড নট বি এনি ফোর্স, অর্থাৎ ফোর্সও 0 হওয়া প্রয়োজন। ওর উপরে কোনো ফোর্স প্রয়োগ করার তো দরকার নেই, বল প্রয়োগ করার তো দরকার নেই, কারণ ও সমবেগে চলছে, তাই না? একটা গাড়ি যখন স্থির ছিল, স্থির অবস্থা থেকে 40 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বেগ অর্জন করতে গিয়ে বল প্রয়োগ করতে হবে, কারণ ত্বরণ ঘটাতে হবে, ত্বরণ সৃষ্টি করতে হবে, তা নাহলে 0 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করবে কিভাবে। বাট আফটার দ্যাট যদি ও 40 কিলোমিটার পার আওয়ার বেগেই চলতে চায়, তাহলে তো আর বল প্রয়োগের দরকার নেই, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলেও হয়, তাই না? ধরো একটা স্ট্রেইট রাস্তা, 0 থেকে 40 কিলোমিটার স্পিড অ্যাটেন্ড করলো একটা গাড়ি, তারপর গাড়ির চালক ভাবলো যে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডেই আমি চালাবো গাড়িটা, তাহলে ইঞ্জিন বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকলেই হয় স্টিয়ারিং ধরে। কিন্তু বাস্তবে তা তো করা হয় না। বাস্তবে কি করা হয়, গাড়ির ইঞ্জিন চালু রাখা হয় এবং ইঞ্জিন কনস্ট্যান্টলি কিন্তু বল প্রয়োগ করে। তো তার কারণটা কি, তার কারণটা হচ্ছে ফ্রিকশন, কারণ অপোজিট ডিরেকশানে কিন্তু অলওয়েজ একটা ফোর্স আছে, হুইচ ইজ কাইনেটিক ফ্রিকশন। তো আমাকে ঠিক কাইনেটিক ফ্রিকশনের সমান পরিমাণ বল কিন্তু ইঞ্জিন দ্বারা সামনের দিকে প্রয়োগ করতে হবে, আদারওয়াইজ নেট ফোর্স 0 হবে না। নেট ফোর্স 0 করতে হবে তোমাকে, তা নাহলে বেগ তো মেনটেইন হবে না। তো যেহেতু ফ্রিকশন অলওয়েজ আছে এখানে, সুতরাং ফ্রিকশনের সমান বল কিন্তু সামনের দিকে ইঞ্জিন দ্বারা প্রয়োগ করতে হয় বেগটাকে ধরে রাখার জন্য। তা নাহলে কি হবে, ইঞ্জিন যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশন যেহেতু অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য কার, ডিউ টু ফ্রিকশন কী হবে, ওর মন্দন হবে এবং আস্তে আস্তে বেগ কমে ও কিন্তু থেমে যাবে, যেটা বাস্তবে হয়। ধরো একটা ফুটবলকে তুমি কিক করলে, কিক করার সাথে সাথে ও একটা বেগ অর্জন করে, কিন্তু মাটি দিয়ে গড়িয়ে গড়িয়ে কিছু দূর গিয়ে থেমে যায়। কারণটা কি, ফ্রিকশন। ফ্রিকশন কি সৃষ্টি করে, মন্দন। তো এই ক্ষেত্রে ফ্রিকশন মন্দন সৃষ্টি করবে। তো সেই মন্দনের জন্য গাড়িটা কত দূর গিয়ে থামবে সেটা আমি বের করবো। স্টপিং ডিস্টেন্স মানে সেটাই। ও যদি এখানে গিয়ে থামে, ধরো এই জায়গায় এসে ও থেমে গেল, এই ডিস্টেন্সটা আমি বের করতে চাই, কত দূর গিয়ে থামবে এই ডিস্টেন্সটা, এই যে। ওকে, তো এটা খুবই সোজা। দেখো যখন আমি ইঞ্জিন বন্ধ করে দিলাম, এই বলটা নেই, তাহলে ওর উপরে লব্ধি বল শুধু এটা এফ কে। নাও এফ কে ইজ ইকুয়াল টু, আমরা জানি মিউ কে ইন্টু আর। আর মানে হচ্ছে রিয়াকশান ফোর্স। রিয়াকশান ফোর্স কত গাড়ির উপরে, গাড়ি অনুভূমিক রাস্তা দিয়ে চলছে, এই যে এমজি হচ্ছে ওর ওজন, এইটা হচ্ছে রিয়াকশান ফোর্স হচ্ছে এমজি। তাহলে এটার জন্য ওর মন্দন কত হবে, এ ইকুয়াল টু মিউ কে এমজি ডিভাইডেড বাই গাড়ির ভর ইকুয়াল টু মিউ কে ইন্টু জি। দেয়ারফোর কত দূর গিয়ে থামবে, আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু মিউ কে ইন্টু জি ইন্টু এস। সো এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ কে ইন্টু জি।
এটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স, এই দূরত্ব গিয়ে কিন্তু গাড়িটা থেমে যাবে। আচ্ছা, আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টপিং টাইমও আমরা ইচ্ছা করলে বের করতে পারি। স্টপিং টাইম বের করার জন্য এই সূত্রটা ইউজ করা যেতে পারে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ভি ইকুয়াল টু 0, এ আমরা বের করেছি কত, মিউ কে ইন্টু জি ইন্টু টি, সো ভেরি সিম্পল, ইউ বাই মিউ কে ইন্টু জি। এটা হচ্ছে স্টপিং টাইম আর এটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স। তো এই ধরনের কিছু কিছু অঙ্ক তোমরা পাবে, দেখবে খুবই ইজি, এগুলো এমন কিছু ব্যাপার নেই, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ধরো পুলি রিলেটেড প্রবলেম তোমরা করেছো, পুলি নিউটনস লতে আমরা করেছি অনেক পুলি রিলেটেড প্রবলেম, সেখানে কিন্তু ঘর্ষণ ছিল না, কোথাও কোনো ঘর্ষণ বলের অস্তিত্ব ছিল না, সমস্ত সারফেসগুলো স্মুথ ছিল, পুলিগুলো স্মুথ ছিল এবং দড়িগুলো বা সুতোগুলো যাই বলো তারা ভরহীন ছিল। তো এখানেও সুতোগুলো ভরহীনই ধরবো আমরা, কিন্তু এখানে ফ্রিকশন থাকবে। ফ্রিকশন থাকলে কি হবে দেখো, ধরো এরকম আছে একটা টেবিল, এর উপরে একটা ভর আছে M1, এর সাথে সুতো দিয়ে টেবিলের প্রান্তে একটা কপি কল আটকানো আছে, তার উপর দিয়ে একটা ভর টেবিলের প্রান্তে ঝুলছে, দিস ইজ M2। তো আমাকে বের করতে হবে হোয়াট শুড বি দ্য মিনিমাম ভ্যালু অফ M2, minimum value of M2 to start the motion। তার মানে কি, অর্থাৎ এই অবস্থায় এখানে কিন্তু ফ্রিকশন আছে, অর্থাৎ আগে আমরা যে প্রবলেমগুলো সলভ করেছিলাম নিউটনস লতে তাতে এই তলের উপরে কোনো ফ্রিকশন ছিল না, এখন কিন্তু ফ্রিকশন আছে। তো ফ্রিকশন থাকলে কি হবে, এটা কিন্তু আটকে থাকতে পারে, তাই না, ও নাও পড়তে পারে। আমাকে বের করতে হবে যে M2-র মিনিমাম মান কত হলে এটা স্লাইড করবে এবং এটা নিচে নামবে, এটা ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে আসবে এবং এটা একই ত্বরণে নিচের দিকে নামবে। তার জন্য M2-র মিনিমাম মানটা কত এটা বের করতে হবে। ওকে, তো ক্রিয়াশীল বলগুলো আঁকি, এর উপরে কি কি, M2G উপরের নিচের দিকে, T উপরের দিকে, এর উপরে T সামনের দিকে, আর এখানে থাকবে ফ্রিকশন which is equal to mu r, লিমিটিং ফ্রিকশন থাকবে এটা। ওকে, এছাড়া এর উপরে নিচের দিকে আছে M1G আর উপরের দিকে আছে R। বলের ইকুয়েশন লিখলেই সলভ হয়ে যাবে। ইকুয়েশন লেখো, এটার জন্য ইকুয়েশন কি লিখবে, যেহেতু আমি বলছি যে জাস্ট মোশনটা স্টার্ট হবে, জাস্ট মোশনটা স্টার্ট হওয়া মানে কি, তার মানে এটা কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট, ত্বরণ কিন্তু নেই, জাস্ট শুরু হবে। তো সেই যে ট্রানজিশন পিরিয়ডটা, ওই অবস্থাটা, ট্রানজিশন যে অবস্থাটা, ওই অবস্থাটার ছবি এটা। তাহলে ওই অবস্থায় টি শুড বি ইকুয়াল টু M2G অ্যান্ড হিয়ার দিস টি শুড বি ইকুয়াল টু FL বা লিমিটিং ফ্রিকশন হুইচ ইজ ইকুয়াল টু মিউ আর ইকুয়াল টু মিউ M1G। তার মানে আমরা কি লিখতে পারি, দেয়ারফর M2G ইকুয়াল টু মিউ M1G or M2 equal to mu M1। এটা হচ্ছে M2-র সর্বনিম্ন মান, যে মানে গতিটা জাস্ট স্টার্ট হবে। ইফ M2 is greater than equal to mu M1 দেন আমরা বলতে পারি যে এর গতি স্টার্ট হবে। বড় হলে ত্বরণ সহ স্টার্ট হবে, আর যদি এক্স্যাক্টলি ইকুয়াল হয় তাহলে জাস্ট স্টার্ট হবে বাট উইদাউট ত্বরণ, কোনো ত্বরণ থাকবে না। ক্লিয়ার? ওকে, সেম প্রবলেম, পুলিরই প্রবলেম আরেকটা, 3 নম্বর। ধরো একটা নততলের উপরে আছে এরকম, এই যে একটা ব্লক, তার ভর আগের মতো M1 এবং এইখানে পুলি আছে, ফিক্সড পুলি, এবং এটা আরেকটা ব্লক, এর ভর হচ্ছে M2। তো এটার ক্ষেত্রেও একই প্রবলেম, অর্থাৎ আমাকে বের করতে বলা হয়েছে যে এটার মান মিনিমাম কত হলে গতিশীল হবে এই সংস্থাটা, অর্থাৎ এটা এগিয়ে যাবে এ ত্বরণে, এটা নিচের দিকে নামবে। তো এখানেও আমরা একই নীতি অ্যাপ্লাই করতে পারি। M2G
টি টি। আর এই ক্ষেত্রে কিন্তু এইদিকে দুটো বল থাকবে। তোমরা এতক্ষণ নততলের প্রবলেম সলভ করতে করতে বুঝে গেছো এটা থিটা ধরলাম। এই ক্ষেত্রে কী কী বল থাকবে? একটা থাকবে mg সাইন থিটা, আরেকটা থাকবে এফ মানে ঘর্ষণ বল, তাই না? তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু m2g অ্যান্ড অলসো টি ইকুয়াল টু, এটা mg মানে m1g কিন্তু এটা, হ্যাঁ, তাহলে m1g সাইন থিটা প্লাস এফ। এফ মানে আবার কি? এফ মানে হচ্ছে মিউ আর। আর মানে আবার কি? নততলের ক্ষেত্রে সবগুলো বল আমি আঁকিনি। এই হচ্ছে তোমার m1g, এটা থিটা, এটা তোমরা সবাই জানো m1g cos থিটা, আর এটা হচ্ছে আর, isn't it? তাহলে আর মানে কত? আর মানে হচ্ছে m1g cos থিটা। এই m1gরই একটা উপাংশ হচ্ছে এটা, আরেকটা উপাংশ হচ্ছে এটা, পরে আঁকলাম আমি। তাহলে এইটা হচ্ছে টি ইকুয়াল টু এটা হবে। এবার এই টি ইকুয়াল টু m2g আবার টি ইকুয়াল টু এটা, তাহলে তুমি কি লিখতে পারো? দেয়ারফর m2g ইজ ইকুয়াল টু m1g সাইন থিটা প্লাস মিউ m1g cos থিটা। জি জি ক্যান্সেল করো, তাহলে m2 ইকুয়াল টু m1 সাইন থিটা, m1 সাইন থিটা, m1 কমন নিয়ে নিতে পারো, দুটোই m1 আছে, তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ m2 ফর স্টার্টিং দ্য মোশন। এই মোশনটা যদি স্টার্ট করতে হয় তাহলে m2 এর মান এর চেয়ে বড়, এটার চাইতে বড় হতে হবে। m2 শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিস। সো এটা একটা প্রবলেম, এটা একটা টাইপ। আরেকটা যেটা করেছিলাম সেটা হচ্ছে চেইন, ঝুলন্ত চেইন। দ্যাট ইজ, দেখো নাম্বার 4 হবে বোধহয় সম্ভবত, এটা হ্যাঙ্গিং চেইন। ফোর হবে না, এটা 5 হবে না, 4ই হবে, ঠিকই আছে। হ্যাঙ্গিং চেইন ব্যাপারটা কি? ধরো এটা একটা টেবিল, অমসৃণ টেবিল, এর উপরে একটা চেন এরকমভাবে আছে, কিছুটা অংশ টেবিলের উপরে আর কিছুটা অংশ টেবিলের প্রান্তে ঝুলছে। ধরো চেনটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং যে অংশটা ঝুলছে তার দৈর্ঘ্য স্মল এল, তাহলে ওপরের অংশটার দৈর্ঘ্য কত? এল মাইনাস স্মল এল। ওকে, এবার চেনটার টোটাল ভর যদি এম হয় তাহলে আমরা বের করে নিই যে উপরে কত ভর আছে আর নিচে কত ভর আছে। উপরের অংশটার ভর কত? এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, তাহলে এল মাইনাস এল এই অংশটুকুর ভর কত? এম বাই এল ইন্টু এল মাইনাস এল। আর শুধু এল, নিচে ঝুলন্ত অংশের ভর কত? এটা হচ্ছে এম বাই এল ইন্টু স্মল এল। ভরগুলো সব বের করে ফেলেছি। এবার আমরা জানতে চাই যেটা, সেটা হচ্ছে যে কত অংশ ঝুলতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম কত দৈর্ঘ্য ঝুলে থাকতে পারবে। তোমরা এটা নিজেরাই বুঝতে পারো যে এটা যদি আমি টেনে টেনে আস্তে আস্তে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য বাড়াতে থাকি তাহলে একসময় এটা স্লিপ করে পড়ে যাবে। তো আমরা জানতে চাই ম্যাক্সিমাম কত দৈর্ঘ্য ঝুলতে পারবে, সেই দৈর্ঘ্যটাই আমি এল ধরেছি কিন্তু। তো ম্যাক্সিমাম দৈর্ঘ্য যদি ঝুলে থাকে সেই ক্ষেত্রে আমরা কি ওই নীতিটা প্রয়োগ করতে পারি? আমরা যে এই প্রবলেমটা যে করলাম, দেখো এই যে 2 নম্বর যে পুলির প্রবলেমটা একদম আইডেন্টিক্যাল প্রবলেম। এটা জাস্ট এখানে দুইটা বস্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছ। এখানে চেনের দুটো পার্টকে দুটো বস্তু ভাবো। এই দুটো বস্তুর ভর কত? এই যে উপরের বস্তুটার ভর হচ্ছে এটা, নিচের বস্তুটার ভর হচ্ছে এটা, ঝুলন্ত বস্তুটা। বাস এই নীতিটা অ্যাপ্লাই করলেই হয়ে গেল। তাহলে এই নীতিটা কি? নীতিটা ছিল হচ্ছে m2 ইজ ইকুয়াল টু মিউ m1। m2 মানে এইটুকুর ভর, এই যে এইটা হচ্ছে তোমার m2, আর m1 মানে হচ্ছে এই ভরটা। সো তুমি লিখতে পারো m বাই এল ইন্টু এল ইকুয়াল টু মিউ ইন্টু m বাই এল ইন্টু এল মাইনাস এল। m বাই এল কাটো, সো তোমাকে স্মল এল বের করতে হবে। তাহলে তুমি কি পাবে? স্মল এল ইন্টু 1 প্লাস মিউ
is equal to mu into capital L. So small l equal to mu into capital L by 1 plus mu. সো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ঝুলন্ত অংশের দৈর্ঘ্য। এর চেয়ে বেশি দৈর্ঘ্য কিন্তু ঝোলানো সম্ভব হবে না, তাহলে কিন্তু স্লিপ করে নিচে পড়ে যাবে। বোঝা গেল? তো এই পর্যন্ত মোটামুটি ডিসকাস হয়েছিল। এবার নেক্সট ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের প্রবলেম। আমি বলেওছিলাম তোমাদের, সেটা হচ্ছে ব্লক অন ব্লক, অর্থাৎ এই টাইপের প্রবলেম। একটা ব্লক, তার উপরে আরেকটা ব্লক, এবার আমি যদি এটার উপরে বল প্রয়োগ করি বা এটার উপরে বল প্রয়োগ করি, তাহলে কি অবস্থা সৃষ্টি হবে, কত ত্বরণ নিয়ে এরা চলবে, ত্বরণ আদৌ হবে কি না, ফ্রিকশান কোথায়, কত এখানে ফ্রিকশান থাকলে, এখানে না থাকলে কি হবে, এখানে না থাকলে কি হবে, বা দুই জায়গায় থাকলে কি হবে, বিভিন্ন রকম পসিবিলিটি এখানে আছে। তো এই টপিকটা আমরা পরের দিন ডিসকাস করব। তো এই হচ্ছে মোটামুটিভাবে যা আলোচনা হয়েছিল। ওকে।